গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজকে আমরা এই ব্রিট রবিন 10Qতে এসেছি। সেটা হচ্ছে আমাদের সংসদ সদস্য নির্বাচনের সিস্টেমে সমস্যা আছে, গুরুতর সমস্যা আছে। এত গুরুতর যে অনেকে বলে থাকে যে আপনি যত শুদ্ধ ভোটই দেন, সেই ভোট দিয়ে আপনি এক দল বিড়ালের ভেতর থেকে সিংহ সিলেক্ট করতে পারবেন না। কারণ পদ্ধতিটাই এমন যে 300 জন বিড়ালের জন্য 900 জন বিড়াল এখানে উপস্থিত হবে, কিন্তু ভোট দেওয়ার সময় আপনাকে সেইভাবে উজ্জীবিত করা হবে যে ভোট দিলে আপনি সিংহ পাবেন, যেটা আসলে বাস্তবে সম্ভব না। আর সেই সিংহ সংসদ সদস্য সিলেকশনের জন্য আমাদের ব্রিট রবিন 10Qতে আমরা 10টি প্রশ্ন দিয়ে চেষ্টা করছি প্রত্যেক সংসদ সদস্যের কাছে পৌঁছানোর জন্য, যেখানে প্রত্যেক সংসদ সদস্যকে এই 10টি প্রশ্ন করা হবে এবং এই 10টি প্রশ্নের সঠিক উত্তর যদি তার কাছ থেকে পাওয়া যায়, তার উপর ভিত্তি করে জনজরিপের মাধ্যমে তার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, সংসদ ব্যবস্থা এবং আইন প্রণয়নে তার সম্ভাব্য দক্ষতা এবং জনগণের কাছে তিনি কতটা জনপ্রিয় সেটাও বের করে আনা সম্ভব হবে। এই ব্যাপারটি আরো একটু বিস্তারিত জানতে চাচ্ছি রবিন ভাইয়ের কাছ থেকে। রবিন ভাই, ধন্যবাদ। কেন এই আইডিয়াটা আপনার মাথায় আসলো? একটু গল্পটা বলি। আমার বাসা সাউথ রাইজোয়ে। তো দুর্ভাগ্যক্রমে আমার ওই পুরো রোডের মধ্যেই কোনো বাঙালি বসবাস করেন, এশিয়ানও বসবাস করেন। মানে ওই সাউথ রাইজওয়ে তো পুরোটাই ব্রিটিশ এলাকা হিসেবে গণ্য। আচ্ছা। আমার প্রতিবেশী আছে ক্যারল, মাছ, এরা যারা আছে সব ব্রিটিশ। তো ক্যারল লর্ড সভার সদস্য। আমার বাড়ির 500 গজ দূরেই, 500 গজে হবে না, 400 গজ একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল। তো এই বাচ্চাদের স্কুলে বাচ্চারা যখন যায়, তো ক্যারলের বয়স 65। ক্যারল করে কি, স্টপ লেখা একটা ব্যানার নিয়ে ওই রাস্তার মাঝখানে দাঁড়ায়, যাতে গাড়ি আর পাস করতে না পারে। আচ্ছা। তো গাড়িগুলো দাঁড়ায়, ও বাচ্চা যারা বিভিন্ন জায়গায় নামছে ওদেরকে নিয়ে ওই রাস্তা পার করে দেয়, একটু আগায় দেয়, স্কুলে যায় এরকম। ওরাই মাঝে মাঝে জিজ্ঞেস করে, হাই হ্যালো, তুমি এটা কী করছো, ব্যাস ফান করতাম। তো একদিন সকালে স্যাটারডেতে দেখি যে একটা জারে পানি নিয়ে যাচ্ছে সকালবেলা। আমি হাঁটতে কই যাবো, আমরা সাউথ রাইজটা তো পাহাড়ি এলাকা, ওটা উপরে প্লেগ্রাউন্ড আছে। তো সেই প্লেগ্রাউন্ডে আমরা খেলতে যাই, দৌড়াইতে যাই, ও যায়, কিন্তু ও পানি নিয়ে যাচ্ছে। পানি নিয়ে কই যাও, বলে যে ঠিক প্লেগ্রাউন্ডের পাশে একটা গাছ পানির অভাবে মরে যাচ্ছে, ওকে পানি দিতে হবে। তুমি কিভাবে দেখলা? কয় যে আমি গিয়ে দেখেছি, ওকে এটা করতে হবে, ওকে বাঁচাইতে হবে। তো ওর এই কার্যকলাপগুলো, আরেকটা বিষয় আমি না বললে নয়, ওরা প্রতিবেশী হিসাবে সকালবেলা উঠে গুড মর্নিং, মানে ওরা মানে মিষ্টি করে হেসে যে গুড মর্নিংটা বলে না, আমার মনে হয় ওইটা আমাদের শিখতে 500 বছর লাগবে। মানে ওদের এমন বলবে যে আমি বোধহয় ওখানে থাকি, ওদেরকে আবার একটু ই করছি, বাট এই কার্টেসির দিক থেকে ওরা এগিয়ে আছে। ভিতরে কি আছে সেটা আমি জানি, ব্রিটিশ কার্টেসি। হ্যাঁ, কিন্তু আমি প্রথম ওকে অফার করলাম আসলে যে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, সো ক্যান ইউ হ্যাভ এ কাপ অফ কফি অর হোয়াট এভার টুগেদার। তো বললো যে ঠিক আছে, চলো যাই। আমাকে প্রায় 2-3 ঘন্টার মতো সময় দিল। সেই জায়গাটাতে যে আলোচনাটা হইলো, সেই আলোচনাটাই মানে আমার পুরো রাষ্ট্র দর্শনটা চেঞ্জ করে দিল। আমি প্রথমেই ওর কাছে যেটা শুনলাম যে ও বাচ্চাটা যে পার করে দিচ্ছে, তো বলে যে এটা তো আমার বাচ্চা। তোমার বাচ্চা কি করে, এটা তো আরেকজন নিয়ে আসছে। ওর নিরাপদে যাওয়া, ওর নিরাপত্তা, ওর বড় হওয়া, ওর শিক্ষা, এটা তো তোমার বিষয় না। কয় না, এটা আমার বিষয়, এই রাষ্ট্র আমার, সবকিছু তো আমার, মাই মাই মাই, এরকম একটা ভাব। আমার বাচ্চা, আমার দেশ, আমার গাছ, আমার রাস্তা, আমার সব, এরকম একটা অ্যাটিচিউড ওর মধ্যে রয়েছে। ওন করে, মানে ওন, রাষ্ট্রটাকে ওন করে, বাচ্চাদেরকে ওন করে, তাদের সবকিছু সে ওন করে। এবং আমি বাংলাদেশের কিছু বিষয় ওনার সাথে শেয়ার করলাম, শেয়ার করে বললাম যে তখন ওনা আমাকে বললো যে তোমাদের তো গুড়াই গলে,
তোমাদের রাষ্ট্র দর্শনেই সমস্যা আছে। আচ্ছা। তো রাষ্ট্রটাকে ওন করো না। রাষ্ট্র হচ্ছে ইজ লাইক এ বেবি, তোমার বাচ্চার মতো। এটা আমার বাচ্চার মতো। বাচ্চাকে যেভাবে লালন পালন করতে হয়, বাচ্চাকে যেভাবে ফিডিং করতে হয়, তাদেরকে আদর করতে হয়, তাদেরকে নার্সিং করতে হয়, তাদের সেবা করতে হয়, তার শিক্ষা দীক্ষা, তাদের কত কিছু ব্যবস্থা আমরা করি। এই যে বাচ্চা, রাষ্ট্রটা বাচ্চার মতো, এই ফিলোসফিটা আমি প্রথম পেলাম। ওকে। আমরা তো বাচ্চার প্রতি যে আমাদের দায় দায়িত্ব, এটা হয়তো আমরা একটু কম বেশি সবাই জানি, কিন্তু বাচ্চার মতো রাষ্ট্রের প্রতিও যে আমার দায় দায়িত্ব, এই ফিলোসফি তো আমাদের কখনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো শিক্ষক আমাদের শেখায় নেই। এটা একটা বিষয়। তারপরে আমাদের ওই সময়টাতে বাংলাদেশে যারা পার্লামেন্টারিয়ান ছিলেন, তাদের ঠিক অযোগ্যতা বলবো, অসাধুতা, অসৎ এবং হেন কোনো অপকর্ম নাই যে তারা করে না, এটা ওরা জানে। ওরা বললো যে এটা কি করে সম্ভব? আমরা একজন এমপি প্রার্থীদেরকে মনে করি জাস্ট লাইক এ গড, দেবদূতের মতো, যারা আমার বাচ্চাদের দায়িত্ব নিবে, অভিভাবকত্ব নিবে, লালন করবে, পালন করবে, পরবর্তী দিক নির্দেশনা দেবে। সেই মানুষটা নির্বাচন করার আগে আমরা একটু ভাববো না? আমি বললাম যে দুর্ভোগ, আমরাও তো নির্বাচন করি না, ওরা নিজেরাই হয়ে যায়। হ্যাঁ, এটাও কেমনে সম্ভব? তো যারা চুরি করে না তারা তো চুরির পদ্ধতি জানে না। হ্যাঁ, রাতের ভোট দিনের ভোট রাতে, কেমনে কি করে না করে, ওদের কোনো আইডিয়াই নাই, এগুলো তো ওরা জানে না। তো পরে বলেছে অন্তত পক্ষে যদি আমরা কেউ যাচাই বাছাই করার ক্ষেত্রে, অর্থাৎ এমপি পদপ্রার্থীতে যাচাই বাছাই করার ক্ষেত্রে ওনার পয়েন্ট ছিল ভেরি স্ট্রং, যে কোনোভাবেই যদি আমরা এটা অবিবেচনা প্রসূত কিছু করি, এটা একটা রাষ্ট্রীয় অপরাধ। রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা, নিজের সাথে বিশ্বাসঘাতকতা। সবশেষে যেটা বলছে সেটা আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, যে সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা। যে সন্তানকে লুক আফটার করবে, যে সন্তানের অভিভাবকত্ব নিবে, তাকে আমরা নির্বাচন করছি, একটা অযোগ্য। সেই প্রথম বলছে যার ফুটবল পা নাই তাকে আমরা ফুটবল খেলতে দিচ্ছি। তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তাহলে এখানে এমপি প্রার্থীদের যাচাই বাছাই করার বিষয়টা চলে আসছে। এখন যাচাই বাছাই করার উত্তম পন্থা কি? শত বছর ধরে আমরা যে বিষয়টা দেখে আসছি যাচাই বাছাই করার, সেটা হলো প্রশ্ন। রাইট। এই জায়গাটা আমি একটা জিনিস অ্যাড করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় 2500 বছর আগে কৌটিল্য বা চাণক্য নামের যে একজন ভদ্রলোক ছিলেন, রাজা চন্দ্রগুপ্তের কিং মেকার এবং প্রধানমন্ত্রী, তার একটা বই আছে, নাম হচ্ছে অর্থশাস্ত্র, এবং তার নামেই কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম হচ্ছে চাণক্যপুরী। তো চাণক্য তার ওই বইয়ে একটা চ্যাপ্টার আছে যে আমত্ত নির্বাচন প্রক্রিয়া, এবং ওই আমত্ত নির্বাচন প্রক্রিয়াতে দেখেন আপনি যেটা বললেন, এই ব্রিটিশ ভদ্রলোক আপনাকে যেটা বললো, আজ থেকে 2500 বছর আগে উনি স্ক্রিপ্টেড করে গেছে, এবং উনি 25টা ক্রাইটেরিয়া সেট করে দিয়ে গেছে। এর ভেতরে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে একজন মন্ত্রীকে দেশজ উদ্ভব হতে হবে, মানে হচ্ছে রাজা যেই দেশের, মন্ত্রী সেই দেশের নাগরিক হতে হবে। এবং সে এখানে এক্সপ্লেইনও করছে যে তুমি পরামর্শক নিতে পারো বিদেশি, কিন্তু মন্ত্রী যে মন্ত্রণা দিবে তাকে তোমার নিজ দেশের নাগরিক হতে হবে। তো আমাদের আজকে যেরকম দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন নিয়ে অনেক ঝামেলা হয়, এই দেখেন 2500 বছর আগে আনসার দেওয়া। তারপরে ওখানে আরো বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে তাকে মানে যুদ্ধ লাগলে পরে অস্ত্র ধারণের মতো বেসিক কিছু সক্ষমতা থাকতে হবে, হয় ঘোড়া চালানো অথবা রথ চালানো, এরকম বলা আছে। তারপরে একটা জায়গায় বলা আছে এরকম 25টা ক্রাইটেরিয়া দেওয়া আছে। যেমন মজার একটা ক্রাইটেরিয়া যে ওখানে আছে যে তার ইতিহাস জ্ঞান টনটনে থাকতে হবে, সে যেন ইতিহাস থেকে ভবিষ্যৎ ড্র করতে পারে। তারপর আরেকটা খুব বেসিক কোয়ালিফিকেশন বলা আছে, সেটা হচ্ছে যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সে যেন অর্থনৈতিক যে ব্যাপারটা আছে, মানে ওখানে এক্সপ্লেনেশনটা এরকম যে কর কি বেশি হয়ে যাচ্ছে নাকি করের কম করার কারণে রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে, এই ব্যাপারে তার টনটনে জ্ঞান থাকা লাগবে। লাস্ট একটা ক্রাইটেরিয়া আছে যেটা খুবই ইন্টারেস্টিং, এইটা সাংস্কৃতিক শব্দটার মানে বাংলায় যেটা, সেটা হচ্ছে কিছু মানুষ আছে তারা কোনো বাজে কাজ করে না, কিন্তু তাদের মুদ্রা দোষের কারণে অথবা তাদের মানে বসার স্টাইল, চলাফেরা, কথাবার্তা, এইসবের কারণে অহেতুক শত্রু উৎপন্ন করে।
তো সে বলছে যে একজন মন্ত্রীর এই দোষটা থাকা যাবে না, তাকে দেখলে ন্যাচারালি ফ্রেন্ডলি মনে হইতে হবে। এই যেমন আপনি বললেন যে রাস্তায় দাঁড়ায় এসে একটা স্টপ সাইন দিয়ে বাচ্চাদেরকে পার করতেছে, এই কাজটা সে না করলেও পারতো, বাট এইটার কারণে তার প্রতি রেসপেক্ট আসে মানুষের, যে দেখো ও আমার সন্তানকে সে নিজের সন্তান ভাবছে। আচ্ছা, এই যে 2500 বছর আগে যে 25টা ক্রাইটেরিয়া আছে, এর ভেতরে চাণক্য আবার একটা মজার কথা বলে গেছে, যেই মন্ত্রীর ভেতরে এই 25টা ক্রাইটেরিয়া থাকবে, রাজা তাকে যেন প্রধানমন্ত্রী ম্যাটেরিয়াল মনে করে। এর 1/3 যার কম থাকবে তাকে মধ্যম সারির মন্ত্রী হিসেবে গ্রহণ করা যাবে, আর 2/3 কম থাকলে তাকে খনি শ্রমিক মন্ত্রী, কারাগার মন্ত্রী, এই জাতীয় মন্ত্রিত্ব দেওয়া যেতে পারে। ওই প্রেক্ষিতে আপনার এই 10Q যেটা আমরা আলোচনায় নিয়ে আসলাম, এইটা আমার কাছে মনে হয়েছে যে সেই 2500 বছর আগের একটা ধারাবাহিকতার অংশ, যেটা আমাদের সংসদীয় ব্যবস্থায়, স্পেশালি সংসদ সদস্য নির্বাচন পদ্ধতিতে এতদিন মিসিং ছিল। ধন্যবাদ দেলোয়ার ভাই। আমি তো দাবি করতে চেয়েছিলাম যে এরকম 10টা ক্রাইটেরিয়া যেন সংবিধানে সংযুক্ত থাকে এমপি প্রার্থী যাচাই বাছাইয়ের জন্য, কারণ সত্যিকার অর্থে সক্ষমতা এমন একটা জিনিস, সেটা কখনোই অক্ষমদের কাছ থেকে পাওয়া সম্ভব না। ট্রু। একই সাথে একজন এটা মানে জাস্ট চলিত কথা যে হারামখোর কখনো ইনসাফ আনতে পারে না। আমি অতটা হার্ড হব না, আমি অতটা হার্ড যাব না। আমি ফর দ্য ভেরি বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি একটা শব্দ আছে এখানে। আমি যদি তুলনা করি এইভাবে, দেখেন নেইমার একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, এত নাম করা একজন খেলোয়াড়, উনাকে দলে রাখবে কি রাখবে না, যখন বোর্ডকে জিজ্ঞাসা করা হলো, বোর্ড চেয়ারম্যান একটা উত্তর দিলেন, ফর দ্য ভেরি বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, তারা সিদ্ধান্ত নেবে। তাহলে এত নামী প্লেয়ার বাদ দিয়েও বিকল্প তারা ভাবতে পারে, যিনি এখনো পুরোপুরি অক্ষম হয়ে যান নাই। আর আমাদের দেশে যারা কোনোদিন প্রমাণই করে নাই যে তারা আইন প্রণয়নে এতটা দক্ষ, তাদের বিকল্প আমরা খুঁজতে পারি না। আমরা ওই যে ফর দ্য ভেরি বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি শব্দটা ভুলে যাই। ট্রু। তাহলে এই যে আইন প্রণয়নের ব্যাপারে অভিজ্ঞতাহীন যে লোকগুলো জাতীয় সংসদে যাচ্ছে, তাহলে আসলে আইনের ড্রাফট কি তাদের সচিবরা করে দেয়? না, তাহলে এটা অন্য জায়গা থেকে আসে। কোথা থেকে আসে ভাই? আমি বললে অন ইয়ারে দেখেন, পরে আবার বাঁচায় রাখতে পারবেন কিনা। না না না, যদি আপনি গ্যারান্টি দেন যে আমাকে বাঁচায় রাখতে পারবেন, তাহলে আমি বলি বাঁচানোর মালিক আল্লাহ। আইন যারা ড্রাফট করে দেন, তাদের এর আগে একটা উদ্দেশ্য থাকে। আমি আরেক পুরনো উদ্দেশ্যটা বলি। 1857 সালে সিপাহী বিপ্লবের ব্যাপারে আপনার পরিষ্কার ধারণা আছে। আমি আপনার অনেক অনুষ্ঠানে দেখেছি, আপনি ইতিহাস নিয়ে অনেক কাজ করেন। মাইলস্টোন ইভেন্ট। হ্যাঁ, এতটাই ব্রিটিশ সাম্রাজ্য হতবিহ্বল হয়ে পড়েছিল যে ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল টু স্টে ইন দিস এরিয়া। তাদেরকে এটা কুইট করতে হবে, তাদের চলে যেতে হবে। 1857 সালে সিপাহী বিপ্লবের পরপরই ব্রিটিশ রাজ সংসদ কেঁপে উঠেছিল, এভাবেই বলা হয়। উইকিপিডিয়াতে গেলে আপনি এই কেঁপে ওঠা শব্দটাই পাবেন। এবং তারা প্রস্তুতি নিচ্ছিল ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার জন্য। এই 1857 সালের পরপরে তারা একটা কমিটি করে। কমিটির রিপোর্টে তারা একটা আইনের প্রস্তাব করে, যে আইনে বলা হয় কোনো রকম জবাবদিহি ছাড়াই যে কোনো নাগরিকরা যে কোনো সময় তুলে নেওয়া যাবে। এবং এই আইন দিয়েই সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়, এই আইন দিয়েই ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়, এবং এই আইন দিয়ে ওই বিপ্লবে অংশগ্রহণকারী প্রায় 1.5 লক্ষ লোককে ফাঁসি দেওয়া হয়। এই সেই 1860 সালের দণ্ডবিধি আইন, ব্রিটিশ রাজ সংসদ কর্তৃক পাশকৃত, যেটা বর্তমানেও আমাদের অবিকৃত অবস্থায় আছে। বাট এই আইনটা তো কলোনির জন্য ছিল, তাদের নিজের দেশে কি আইন আছে? না। ও মাই গুড। এখন প্রশ্ন হলো, 1860 সালের আইনের উদ্দেশ্যটা কিন্তু দেখেন ভয়ানক। আমি আপনাকে আদর করে খাওয়াচ্ছি, আমি দেখাচ্ছি
কিন্তু আমি আপনাকে মেরে ফেলবো, উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমি মেরে ফেলবো, আপনি খাবারের মধ্যে আমি বিষ দিয়ে রাখবো, এবং এই বিষ খেয়ে আপনি মারা যাবেন, অথবা আপনি অসুস্থ হয়ে পরপর মারা যাবেন। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে আপনাকে মারা, কিন্তু আপনি খাবারের লোভ দেখে খাবেন এবং ধীরে ধীরে আপনি পয়জনাস হয়ে যাবেন। এই দণ্ডবিধির উদ্দেশ্যটা ছিল এরকম ভয়ানক পয়জন। একই রকম ভাবে যখন ওই সময় সোশ্যাল স্ট্রাকচার ওয়াজ ভেরি স্ট্রং, চাইলেই আপনি ডেল এস খানকে ধরে নিয়ে আসতে পারবেন না, তাদের পঞ্চায়েত আছে, তাদের লোকজন বলতো যে নো, তুমি তাকে কেন নিয়ে যাচ্ছ। এই সমস্যা সমাধান করার জন্য তারা 161 করলো যে নো, ধরার পরেও তোমার জিজ্ঞেস করার অধিকার পর্যন্ত থাকবে না। কেন ধরা হলো? এই জন্য পুলিশ যখন এখন আপনাকে ধরে জিজ্ঞেস করলে বলে যা বলার কোর্টে বলবেন, আপনি নির্দোষ, এই কথাটা বলার অধিকার ওরা হারাই ফেলছে, আমাদের কাছ থেকে কেড়ে নিছে এই আইন। আমাদের যে এত বছর ধরে যারা আইন প্রণেতা আছে, তারা কি এই বিষয় নিয়ে কখন আলোচনা করেছে? না। আপনার ন্যূনতম নির্দোষ দাবি করার অধিকারটা পর্যন্ত আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। বরং এই ইন্টারিমের সময় অনেক আইন অনেক লজিক্যালি চেঞ্জ হয়েছে, যেটা নর্মাল সংসদে আসলে আমরা পাই নাই। বরং নর্মাল সংসদে এই যে আমরা এখন যে কথা বলছি, এই কথা বলার ব্যবস্থাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই টাইপের আইন প্রণয়ন করে। হ্যাঁ, এখন আপনি যেহেতু আমার এই প্রশ্ন তৈরির পেছনের কারণটা জানতে চেয়েছেন, সেটার পেছনের কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে 5 তারিখের পরে বাংলাদেশটাকে তৈরি করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, একটা অভূতপূর্ব একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা কাজে লাগানোর এটাই হলো উত্তম সময়। আমরা তো আর এই সুযোগটা তো পাই নাই। এখন আমাদের জন্য, আমার দেশের মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য আইন প্রণয়নের এর চেয়ে ভালো কি সুযোগ আমরা গত 54 বছরে পেয়েছি? না, আর পাইনি। এটা হচ্ছে একটা কারণ এই 10Q নিয়ে আসার। এবং জনগণকে যদি মিনিমাম এডুকেট করা যায়, তাহলে আমরা যে কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, দক্ষ, যোগ্য, সক্ষম এমপি চাই, তাদেরকে পাওয়া সম্ভব, এবং আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনও সম্ভব। ঠিক এই জায়গাতেই শুধু দর্শক মন্ডলী, 10Q এর কনসেপ্টটা খুবই সিম্পল। আমাদের 300টি সংসদীয় আসন আছে। এই 300টি সংসদীয় আসনে একাধিক প্রার্থী প্রতিটাতে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে। এই 10Qতে আমরা যে 10টা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই 10টা প্রশ্ন তাদের কাছে পাঠানো হবে, মেসেজের মাধ্যমে পাঠানো হবে, মেইলের মাধ্যমে পাঠানো হবে, এমনকি ফোন করে অলরেডি পাঠানো হয়েছে। সো তাদের কাজ হচ্ছে শুধু এই 10টা প্রশ্নের আনসার দেয়া। এই 10টা প্রশ্নের আনসার পাওয়া মাত্র এটা ওয়েবসাইটে আপ করে দেওয়া হবে। এই ওয়েবসাইটটির নাম আপনাদের সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি, britrobin.org। সো এই ওয়েবসাইটে যখন এই কোশ্চেনের আনসারগুলো প্রত্যেক প্রার্থীর এগেইনস্টে দিয়ে দেওয়া হচ্ছে, তার ঠিক নিচেই আপনি একজন ওপেন সোর্স অথবা ফ্রিল্যান্স ভিউয়ার হিসাবে এই প্রশ্নটি এবং উত্তরটি দেখতে পাবেন। এবং এই উত্তরটি দেখার পর এর নিচে একটা রেটিং দেওয়া আছে 1 থেকে 10। আপনি চাইলে এই উত্তরটি আপনার পছন্দ হলো কিনা সেখানে আপনি রেটিং দিতে পারবেন। এমনকি কোনো প্রার্থী যদি সুকৌশলে কোনো বিশেষ প্রশ্নের উত্তর এড়িয়েও যান, আপনি কিন্তু আন্দাজ করে নিতে পারবেন যে তার কি উত্তর হতে পারে এবং সেই হিসেবে তাকে রেটিং করতে পারবেন। তাহলে এই যে একটা সহজ ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে আমরা দিন শেষে কি পাচ্ছি? আমার সংসদীয় এলাকা ধরা যাক ঢাকা 17, ঢাকা 17তে ধরা যাক 12 জন প্রার্থী আছে। এই 12 জন প্রার্থীর প্রত্যেককে এই প্রশ্ন পাঠানো হয়েছে 10টি। প্রত্যেকের ভেতরে কেউ কেউ আনসার দিয়েছে, কেউ কেউ আনসার দেয়নি। কে আনসার দিল আর কে দেয়নি আমি এই ওয়েবসাইটে ঢুকে পরিষ্কার দেখতে পাচ্ছি। যে ইচ্ছাকৃতভাবে আনসার দেয়নি, আমি বুঝতে পারছি যে কেন সেই আনসারটা দিচ্ছে না। আর যারা আনসার দিয়েছে, কি আনসার দিয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি। এরপরে আমার পক্ষে কিন্তু ঢাকা 17-র যে ভোটটা আছে, ভোটটা দেওয়া আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে কানে কানে বলতে হবে না হ্যাঁ ভোট দাও। আমি নিজেই আমার এই 12 জন প্রার্থীর ভেতর থেকে আমি খুঁজে বের করতে পারবো কে আমার সত্যিকারের প্রতিনিধি হতে যাচ্ছে। তো আমরা শুরু করতে যাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে।
একটা করে প্রশ্ন রবিন ভাইকে জিজ্ঞেস করব, এবং সেই প্রশ্নটা কেন উনি করেছেন এবং এটার কি উত্তর কে দিচ্ছে এটা জানার চেষ্টা করব। রবিন ভাই, প্রথমেই আমরা শুরু করতে চাচ্ছি যে 1 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে আপনি কেন সংসদ সদস্য হতে চান, জনগণ কেন আইন প্রণেতা হিসাবে আপনাকে নির্বাচিত করবে? একদম লিডিং কোশ্চেন হয়ে গেল না? না, ওকে, এটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সহজ প্রশ্ন। আইন প্রণেতা হওয়ার খায়েশ যেভাবে বাংলাদেশের মানুষের জাগছে, এটার কারণটা আমার খুব জানা দরকার। আমি আপনার সামনেই বলি, আমি ডজনের উপরে রিকোয়েস্ট পেয়েছি, আমার ইচ্ছে হয়নি, আমার আইন প্রণেতা হওয়ার ইচ্ছে হয় নাই, আমার সাহস হয় নাই। আমার মনে হয়েছে আমি মনে হয় আইন প্রণেতা হিসাবে এখনো ওইভাবে যোগ্য হয়ে উঠতে পারিনি। এই জায়গায় ঘটনাটা কি ওইরকম যে একজন অশিক্ষিত নাপিত রিস্ক নিয়ে একজনের আঁচিল কেটে ফেলেছিল, পরে একজন ডাক্তার যখন তাকে বললো যে আঁচিল ভুলভাবে কাটলে কিন্তু এরকম ক্ষতি হতে পারতো, এরপরে সে আর আঁচিল কাটার সাহস পায় না। আপনি আইন জানেন বলে কি ভয় পান? সেটা তো একটা বিষয় আছেই। আমার এই মুহূর্ত পর্যন্ত যতটুকু আমার রিসার্চ টিম আমাকে জানিয়েছে যে বিধি প্রবিধি সহ 18 লক্ষ আইনের অস্তিত্ব আছে। 18 লক্ষ? 18 লক্ষ, ওকে। এবং আইন প্রণয়ন সেই 1000 বছর ধরে বর্তমান অবধি যেটা আমি বললাম, অসংখ্য লুফল রয়েছে। সংবিধানের চুলচেরা বিশ্লেষণ যখন আমরা করতে গিয়েছি, আমি এই যে 196টা মামলার অধিকাংশ সরকারের বিরুদ্ধে জিতেছে। সরকার কন্টেম্পট অফ কোর্ট করার পরে গভর্নমেন্টের পক্ষ থেকে তারা এটাকে আমলে না নিলে আমি অনেকবার সচিব মহোদয়দের সাথে মিটিং পর্যন্ত করেছি। তারা অ্যাপেক্স কোর্টের আদেশ মানতে চায় না, এবং সরাসরি বলবে যে আমাদেরকে আবার বিষোদ্গার করেছে। এবং এই যে আদেশ না মানলে যে কিছু একটা হবে, এটা গত 54 বছরে কোনো সচিবের কিছু হয়নি। কারণ হলো কন্টেম্পট অফ কোর্ট যেটা করেছে, আমি একটু শেষ করি। কন্টেম্পট অফ কোর্টটা যদি আপনি পড়ে দেখেন, সেখানে সরকারি কর্মচারী থেকে কর্মকর্তা যারা আছে, এরা আসলে তেমন কোনো দায়বদ্ধই না। এখানে তাদেরকে ন্যূনতম একটা সাজার কথা বলা আছে। সেটা যদি আবার সেই লেভেলে প্রমাণিত, আপনি কন্টেম্পট অফ কোর্ট করলে আপনার ছেলে পেলে নাতিপুতি পর্যন্ত সেই মামলাগুলো পরিচালনা করার পরে আপনি রায় পেলেন। রায় পাওয়ার পরে আপনি সচিব, আপনি আপনার পিয়নকে বললেন আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে সরি বলো, তাহলে আপনার কিন্তু সব মাফ হয়ে গেল। আপনার লাইফ এবং আপনার নাতিপুতির কিন্তু 150 বছরের জীবন শেষ। এবং এই 5 আগস্টের পরে কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে অনেক পুলিশ ধরা পড়লো, অনেক আর্মি অফিসারের বিচার হচ্ছে, কিন্তু কোনো সচিবকে আমরা দেখলাম না যে এই যে বড় বড় অপকর্ম হয়েছে, অ্যাজ ইফ তারা কিছু দেখেও নাই, তারা কিছু বুঝেও নাই, এবং সেই একই সচিব এখন আবার কাজ করছে। হ্যাঁ, এখানে বলি আমলাতন্ত্রটাকে এবং সরকার এবং সরকারি, যে আপনি একটু আগে বলছিলেন না যে আসলে আইনটা তৈরি করে কে, লেখে কে, ড্রাফট করে কে, এখানে ওদের সচিবালয় আছে, ওরা ড্রাফট করে, সবকিছু ওরা লেখে। আপনি সংবিধানের একটা জায়গাতে আমি মিস্টার হোসেনকে জিজ্ঞেস করেছিলাম, ডক্টর কামাল হোসেনকে, এখনো এটা মনে করতে পারবে কিনা জানি না, উনি খুবই বিব্রত হয়েছিলেন যে আপনি কিভাবে এটা রাখলেন। ওখানে লিখছে খুব সুন্দর করে যে প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা অবশ্যই জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করবেন। আমাদের চেষ্টাটা কোথায় পেলেন? ও যদি চেষ্টা না করে, এই চেষ্টার পেছটা কেন লাগাই দিলেন? কয়টা ওরা ড্রাফট করছে, ওরা করছে এটা। তো এখন দেখেন মামলা কি একটা ছোট্ট একটা শব্দ দিয়ে ওদেরকে কিন্তু রিলিভ করে দেওয়া হয়েছে। এটা কি মনে করেন ওটাকে ইচ্ছা করে করে না, ওরা ইচ্ছা করে করছে? কিন্তু আমাদের গত 54 বছরে কোনো আইন প্রণেতা তার চোখে পড়ে না এটা না। এবং আমি কাস্টমস অ্যাক্ট 1969 একটা লাইন দেখছি যে কোনো কাস্টমস কর্তা যদি সরল বিশ্বাসে মনে করে যে এটা করা যাবে, তাহলে এটা মানে ক্ষমাযোগ্য। তাহলে সরল বিশ্বাসের সংজ্ঞা কোথায়? সংজ্ঞা তো নাই। আপনাকে আমি একটা মজার বিষয় বলি, সংসদ ভবন কয়েকবার রেজিস্ট্রি করে দিয়েছে। ওকে, এখন রেজিস্টার যে আছে, রেজিস্টার কি জানে না সংসদ ভবন এটা ব্যক্তি মালিকানায় না, এর একটা মালিক আছে, সরকার। অবশ্যই। এইটা যখন আরেকজনকে রেজিস্ট্রি করে দিবে, ওনাকে ডিসক্লেইমার দেওয়া আছে, ওনাকে সমস্ত দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে, ইনডেমনিটি দেওয়া আছে। কি ইনডেমনিটি দেওয়া আছে?
যে উনি যে কোনো জিনিস যে কাউকেই রেজিস্ট্রি করে দিতে পারে, এটার জন্য ওনার কিছু হবে না। এটা কি বলে? আমি এরকম শত শত আইন আছে যেগুলো আপনি যদি পড়েন আপনি অসুস্থ হয়ে যাবেন। তাহলে তো এই মানে প্রায়ই যে আমার দর্শকরা, আমার বন্ধু বান্ধব ফ্যান যারা আছে তারা বলে যে স্যার এই যে রাজনীতিবিদরা ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলা দেয় ইশতেহারের নামে, ও যখন এই প্রতিশ্রুতি পালন করতে পারে না, তাহলে তার বিরুদ্ধে কেন প্রতিশ্রুতি ভঙ্গের মামলা দেওয়া হয় না? তো এখন তো বোঝা যাচ্ছে যে আসলে এটা ওরা ওখান থেকে শিখছে। মজার বিষয় হচ্ছে আমাকে একজন বলেছিলেন, যে আমি নাম শ্রদ্ধার সহিত স্মরণ করি, এবং আমার বন্ধু ছিলেন, কলিগ ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল শরীফউদ্দিন আহমেদ। আমরা একসাথে একটা গল্প করতাম। তো উনি আমাকে বলছে যত টাকা লাগে, হ্যাঁ, আমাকে তুমি করে বলতেন, যে তুমি এই যে যারা এত বড় বড় কথা বলে আসছে এদের বিরুদ্ধে মামলা করে দাও, বিশ্বাসভঙ্গের মামলা করে দাও। আরেকটা করবা, সেটা হচ্ছে যে ওর সাথে আমার একটা সামাজিক চুক্তি হয়েছে, কারণ ও আমাকে বলছে যে এই আইনটা প্রণয়ন করে আমাদেরকে রিলিফ দিবে, যেটা সে পারে নাই। সুতরাং ওর অফারটা আমি অ্যাকসেপ্ট করেছি, একটা চুক্তি হয়েছে, সেটা সে পালন না করার কারণে চুক্তি ভঙ্গ হয়েছে, সেটা দায় দায়িত্ব তাকে নিতে হবে। তো এরকম একটা উদ্যোগ নেওয়ার পরেও আমাদের দেশে কোর্ট বলে তুমি ভিকটিম কিনা বলো। সংবিধানে অনেকগুলো সমস্যা আছে, এখানে আপনার পাবলিক ইন্টারেস্ট মানে আমি পার্সোনালি ভিকটিম না হলে আমার করা যাবে না। না, এটা কোর্টও তো সুমোটো করতে পারে না, করবে না। আমি বলি অসংখ্য 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 সমস্যা আছে। পিআইএল এর সমস্যাগুলো আছে, যে ধরেন আপনার 18 কোটি মানুষ মরে যাচ্ছে, আপনি এটা দেখে হঠাৎ করে বললেন 18 কোটি মানুষ মরে যাচ্ছে, আমি ওনাদের লাইফ সেফের জন্য আমি এই বিষয়টা চাই। কোর্ট বলবে যে তোমার কি ক্ষতি হয়েছে, মরছে তো ওরা মরছে। এই যে অদ্ভুত প্রশ্ন করছে তারা, এটাকে হ্যাঁ, এটা ইংরেজিতে বলে লোকাস স্ট্যান্ডাই। তো লোকাস স্ট্যান্ডাইটা হচ্ছে যে আপনার মামলা করার অধিকার জন্মাইছে কিনা। তো আপনার যদি লোকাস স্ট্যান্ডাই না থাকে, মামলা খারিজ হয়ে যাবে। তাহলে আপনার এত এত জিনিসগুলোকে আপনি কিভাবে নিয়ে আসবেন? আসল সমস্যার সমাধানগুলো কেন হচ্ছে না, তাই না? আমরা আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আপনি নেক্সট কোশ্চেনে গেলে বুঝতে পারবেন যে আরো অনেক কোশ্চেন এরকম আলোচনায় আসবে। হ্যাঁ, না, যেমন প্রথম কোশ্চেনটা আপাত দৃষ্টিতে মানে অ্যাপারেন্টলি এটা খুব সহজ কোশ্চেন মনে হলো, এটাই আসলে মূল কোশ্চেন, যে আপনি কেন ভাবছেন যে আপনি সংসদ সদস্য হওয়া উচিত আপনার। আর যদি মনেই করেন যে আপনার সংসদ সদস্য হওয়া উচিত, আপনি কি হোমওয়ার্ক করেছেন, তাই তো? প্রিপারেশন, অর্থাৎ সংসদ সদস্য হওয়ার জন্য তাকে প্রথম যেটা বুঝতে হবে সেটা হলো উনি তো আইন প্রণেতা হবেন। এটা শুনলে ভালো শোনা যায়। আমি অন্তত 5টা আইনের লুফল জানতে চাই সব প্রার্থীদের কাছ থেকে। সেটা 161 হতে পারে, রেজিস্ট্রেশন অ্যাক্ট হতে পারে, যেটা ডিসক্লেইমার এবং দেওয়া আছে সেটা হতে পারে, রেল সিস্টেম হতে পারে, যেটা RAL, রেল, যেটা রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লায়াবিলিটি রুলস অফ গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা হতে পারে। যে তাদের জবাবদিহিতা, তাদের দায়িত্বশীলতা, তাদের দায়বদ্ধতা, এই জিনিসগুলোকে আইনে কাঠামোতে এনে অন্তত পক্ষে সুশৃঙ্খল করা যায় প্রশাসনকে, এটা একটা হতে পারে। এটা খুবই জরুরি। আপনি স্পেশালি জবাবদিহিতা যে শব্দটা বললেন, আমি এই জায়গায় মানে একটা ঘটনা শেয়ার না করেই পারলাম না। সেটা হচ্ছে একবার হযরত ওমর আলাইহিস সালাম রাতেবেলা রাস্তা দিয়ে যাচ্ছে, তো দেখা যায় একটা বাসা থেকে একটা বাচ্চার খুব কান্না ভেসে আসছে। তো উনি ওই বাসায় গেলেন, যাওয়ার পরে বাইরে থেকে নক করে বললেন যে মা, বাচ্চাটা এত কান্নাকাটি করছে কেন? তো ভেতর থেকে মা ঝামটা দিয়ে জবাব দিলেন যে এই প্রশ্নের জবাব তোমার ওই খলিফা ওমর রে গিয়ে জিজ্ঞেস করো। তো উনি বললো যে কেন, কি সমস্যা হয়েছে? বলো, খলিফা ওমর একটা অর্ডিন্যান্স অথবা ডিক্রি জারি করছে যে এখন থেকে মানে ছোট বাচ্চা যারা আছে ইনফ্যান্ট, তাদের জন্য বাইতুল মাল থেকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। কিন্তু সে আবার একটা ক্লজ দিয়ে দিছে যে যেসব বাচ্চা মাতৃদুগ্ধ খাচ্ছে তারা এটা প্রাপ্য হবে না, কারণ সে তো মায়ের দুধ খায়। এখন আমি তো হতদরিদ্র, এই স্টাইপেন্ডটা পেলে আমার একটু লাভ হইতো। এখন বাচ্চা তো দুধ ছাড়ে নাই, সেই জন্য সে জোর করে বাচ্চাকে দুধ দিচ্ছে না, যাতে বাচ্চা দুধ ছেড়ে যায় এবং এই স্টাইপেন্ডটা পায়। এবং
হযরত ওমর ওখানে দাঁড়ায়া কান্না করা শুরু করলেন। উনি বললেন যে মা, আমি বুঝি নাই যে আমার একটা আইনের সিদ্ধান্তের কারণে একটা দুধের বাচ্চা কষ্ট পাচ্ছে কোথাও, এটা আমি অনুভব করি নাই। আপনি বাচ্চাকে দুধ দেন, আমি কালকে গিয়ে সংশোধনী দিব। এবং পরে উনি পরের দিন গিয়ে দ্রুত সংশোধনী দিচ্ছে যে না, যে কোনো বাচ্চা এটা পাবে। এই যে জবাবদিহিতা এবং একটা আইন প্রণয়নের ক্ষেত্রে যে কতটা ডেপথে যাইতে হয়, যে এটা কারা এফেক্টেড হবে, কারা উপকৃত হবে, এটা আসলে খুব জরুরি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে কি কারণে আপনার দল অথবা 1% ভোটার আপনাকে মনোনয়ন দিয়েছে বলে মনে করেন? এখানেও আমার এটা দ্বারা কি বের করতে চাচ্ছেন? এখানে প্রশ্নটা একটু ডিফারেন্ট ছিল। এই প্রশ্নটার এগেনস্টে অনেকগুলো প্রতিবাদ আসছে। আচ্ছা, হ্যাঁ, যার কারণে প্রশ্নটা সহজ করে ফেলা হয়েছে। ছিল সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে আমি দীর্ঘদিন যে কালচারে থেকেছি সেখানে নমিনেশন, প্রার্থীকে নমিনেশন দেয় লোকাল কনস্টিটিউয়েন্সির যারা দলীয় সদস্য থাকে তারা গোপন ব্যালটে। তাই? ও, এটা আমি জানতাম না। এটা কখনোই দলীয় প্রধানের সিদ্ধান্ত না, অথবা প্রার্থী নিজের সিদ্ধান্ত না, মানে প্রার্থী তার ইচ্ছা থাকবে, ইচ্ছা প্রকাশ করবে, কিন্তু কিন্তু ওখানে nominationটা কম্পিটিটর যারা পাবে। থাকবে, নমিনেশন প্রক্রিয়াটাই হচ্ছে যে ওই কনস্টিটিউয়েন্সির সবচেয়ে বেশি সংখ্যক দলীয় সদস্য যখন ওখানে সব কিছুই গোপন ব্যালটে হয়, গোপন ব্যালটে ডেলেস খানকে চাবে, ওকে, তখন সে সে nomination প্রার্থী, পাবে। নমিনেশন তো অটো, এটাও বলতে পারেন অটোমেটেড হবে। ওকে, এখানে দলীয় প্রধান, বোর্ড, অমক তমক, এই ইনফ্লুয়েন্স জিরো। আচ্ছা, আমার কাছে So fair. নির্বাচন কমিশনের কাছে এটা আমার চাওয়া ছিল, বদিউল আলম মজুমদার, ওনার সাথে আমি একবার বোধহয় কথাও বলেছি, যে নির্বাচন কমিশন এই বিষয়টা 100% নিশ্চিত করতে পারে যে যে কনস্টিটিউয়েন্সি, যেমন 300 কনস্টিটিউয়েন্সি আছে, ওই কনস্টিটিউয়েন্সি যে সমস্ত দলীয় সদস্যগুলো আছে, ওই দলের নমিনেশনটা ওই দলের সদস্যরা একটা ইলেকট্রনিক আইডির মাধ্যমে নির্বাচন করবে। দলীয় প্রধানের এখানে কোনো কিছু থাকবে না, তার পছন্দ, তার ইনফ্লুয়েন্স জিরো। এটা যদি করা হয় তাহলে মিনিমাম একটা গণতন্ত্র, দলের মধ্যে একটা গণতন্ত্র আমরা প্রত্যাশা করতে পারি। এটা দারুণ, এখানে দারুণ। ছিল, কিন্তু বলে যে এটা এই মুহূর্তে নিয়ে আসলে অনেক প্রবলেম হবে, অনেকেই এটা প্রতিবাদ করেছে। তারপরে বললাম যে ঠিক আছে, নমিনেশন তো একটা ফেয়ার প্রক্রিয়া হওয়া দরকার, গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া দরকার, এটা তো চাপিয়ে দেওয়ার কিছু নাই। এটা নমিনেশনটা কোনো একজন ব্যক্তি পছন্দ করে দিল, এটাকে তো বলা যায় না। তো যার কারণে আমরা এখানে জানবার চেষ্টা করছি যে ওনার নমিনেশনটা ফেয়ার কিনা। রাইট। এরপরের প্রশ্নটা ভেরি ইন্টারেস্টিং। ইভেন আপনারা জানেন, শুধু দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টা হলেন তখন বলেছিলেন যে তার উপদেষ্টারা অতি দ্রুত সম্পদের বিবরণী দিবে, তাদের কি আছে কি নাই। এখন তো এক্সিট মোডে চলে গেছে, কি নিয়ে এসছিল তা যেরকম জানা যাচ্ছে না, কি নিয়ে যাচ্ছেন সেটাও এখন আর জানার উপায় নাই। কিন্তু আমাদের 3 নম্বর প্রশ্ন এটা আছে, আপনার আয়ের মূল উৎস কি? এটা এত সিরিয়াস একটা কোশ্চেন যে আমাদের দেশের বেশিরভাগ রাজনীতিবিদ দেখবেন যে তার সত্যিকারের আয় করার কোনো স্কিল নাই, এবং বেশিরভাগেরই যে স্কিল আছে অথবা যে আয় আছে সেটা আবার ভদ্রস্থভাবে লেখার উপায় নাই। তো দিস ইজ এ গুড কোশ্চেন। আপনার সম্পদের বিবরণ জনগণের কাছে উপস্থাপন করুন, এটা তো হলফনামায় তারা যেটা দেয় এটা তো রূপকথার গল্প ভাই। না, এখানে একটা মূল বিষয়টা বলি, মূল কথাটা ব্যবহার করা হয়েছে, আমরা যারা ম্যাচিউরড, 18 বছর, বিয়ে শাদী করেছি, বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, আমাদের তো সবার একটা লায়াবিলিটি আছে, আপনার আছে। আপনি একটু বললেন না যে আমি ওখানে যাব, আমার পারিশ্রমিক না পেলে আমি কেন? অবশ্যই। কারণ এই পারিশ্রমিকটা সংসার চালাতে ফ্যামিলি লাগে। মেনটেন করতে লাগবে, এটা আপনার আয়ের একটা উৎস। তো ফ্যামিলি মেনটেন সবাইকে করতে হয়, ফ্যামিলি মেনটেন করে না এরকম তো এমপি প্রার্থী খুব কম, না থাকতে পারে আমাদের 2-1 জন। তো ফ্যামিলি মেনটেন করতে হলে ওনার উপার্জন করতে হয়, সেই উপার্জনটা মূল কথাটা এই জন্য আসছে যে মূল প্রফেশনটা কি ওনার,
এবং এটা প্রফেশনটা এই জন্য বলেছি যে একজন সে ডাক্তার হতে পারে, সে উকিল হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সে শিক্ষক ইঞ্জিনিয়ার হতে পারে, শিক্ষক হতে পারে, তার একটা মূল প্রফেশন থাকবে। এর বাইরে সে ব্যবসায়ী হতে পারে, হ্যাঁ হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু মূল একটা জায়গা, এটা কিন্তু দরকার, এই জায়গাটা দরকার। এখন আর্থিক সততা এতটাই প্রয়োজনীয় যে এই জায়গাটা যদি কেউ অসৎ হয়ে যায়, ওকে দিয়ে যে কোনো ধরনের অপকর্ম করা সম্ভব। ভেরি নাইস। এবং আমি একবার একটা জায়গায় পড়েছিলাম যে সম্রাট আওরঙ্গজেব উনি নিয়মিত আল কোরআন নকল করতেন। নকল মানে হচ্ছে যে নিজের হাতে লিখতেন, তখনকার দিনে তো ছাপাখানা ছিল না, সো হাত দিয়ে লিখতেন আল কোরআনের কপি, এবং টুপি সেলাই করতেন। এবং এটার জন্য নাকি উনি বলতেন যে আমি যে রাজা, এটা তো হচ্ছে মানে ঐশী দায়িত্ব, পৈতৃকভাবে পেয়েছি আমি, বাট কালকে যদি আমি রাজা না থাকি তারপরে আমি কি করে খাবো, এই জন্য এই স্কিলটা আমি নষ্ট করি না কখনো। তো মূল পেশাটা জানা খুব জরুরি, কারণ এটা থেকে আরেকটা জিনিস মানে বের হয়, সেটা হচ্ছে তার যে মূল প্রফেশন ছিল রাজনীতিতে আসার আগে, সেটাতে কতটা সফল তা দিয়েও কিন্তু অনেকে বুঝতে পারে যে উনি এমপি হলে পরে কতটা সফল হতে পারে। কেউ কেউ আছে যে অনেক সফল চাঁদাবাজ ছিল এবং প্রচুর টাকা নিয়ে চলে গেছে। এগুলা বিতর্ক করতে চাই না, যেহেতু আমরা পজিটিভলি একেবারেই হোল হার্টেডলি আমরা শুধু জানতে চাই। আমাদের যাচাই বাছাইয়ের জন্য একটা যোগ্য প্রার্থী, একটা সক্ষম প্রার্থী, আমার এই উত্তরগুলো জানা দরকার। কারেক্ট। কারণ এখন হয়েছে কি রবিন ভাই, পাবলিক কিন্তু এখন অ্যাক্সেস টু নলেজ অনেক, অ্যাক্সেস টু ইনফরমেশন অনেক। যেমন ওই দিন আমাকে একজন বলতেছে যে স্যার নির্বাচন কমিশনের নিয়মে নাকি আছে যে পার ভোটার প্রার্থী 10 টাকা করে খরচ করতে পারবে। তাহলে আমার এলাকায় 4 লাখ ভোটার, তার মানে তো মিনিমাম 40 লাখ টাকা না থাকলে তো উনি ইলেকশনই করতে পারবে না, হুইচ মেক সেন্স। কারণ নির্বাচন কমিশন বলছে পার ভোটার 10 টাকা, 4 লাখে তার মানে 40 লাখ টাকা তার ন্যাচারাল মানে খরচ করার অ্যাবিলিটি থাকা উচিত বলে নির্বাচন কমিশন মনে করছে। তো অফকোর্স তার পেশা কি এবং তার সম্পদের বিবরণটা জানাটা খুব জরুরি। 4 নম্বরে আছে হচ্ছে সততা, দেশপ্রেম, কথা কাজের সামঞ্জস্য ও আইন প্রণয়নে আপনার দক্ষতার কোনো নমুনা আছে কি? সততা, দেশপ্রেম, কথা কাজের সামঞ্জস্য ও আইন প্রণয়নে আপনার দক্ষতার কোনো নমুনা আছে কি? এটা কি সব কটাতেই থাকতে হবে না যে কোনো একটা দুটাতে থাকলে হবে? এই প্রশ্নটা এরকম ছিল না। ওকে, এই প্রশ্নটা এরকম ছিল না। এটা যারা কিছু প্রার্থী পরিচিত তারা এটাকে ঘুরিয়ে, আমার প্রশ্নটা একটু কঠিন ছিল যে আপনার সততা, দেশপ্রেম, আপনার কথা এবং কাজের সামঞ্জস্য এবং আইন প্রণয়নে যে আপনার সক্ষমতা প্রমাণিত হয়, হ্যাঁ, প্রত্যেকটা একটা করে অন্তত আপনাকে উদাহরণ দিতে হবে। ওকে, এটা একটু কঠিন ছিল। এটা হ্যাঁ, পরে ওনারা বলছে যে এটা বাংলাদেশে কারোরই নাই, খামাখা আপনারা দিয়েন না। পরে বলে যে আপনি না ওনার নাই বলে উনি ভাবতেছেন যে এটা সহজ করে দেন। পরে আমি ঠিক আছে, পরে এটা সহজ করে ঠিক আছে একেবারেই সাদামাটা করে দেওয়া হয়েছে। এটা আমরা একটা করে অন্তত পক্ষে চেয়েছি, যেটা ওনার মানে ব্যাকগ্রাউন্ড বলতে হবে, যেটাতে প্রমাণিত হয় যিনি, ও আমি আপনাকে বললাম ক্যারলের মতো রাস্তা পার করেছে, এটাও আমরা তার দেশপ্রেমের একটা নমুনা দেখতে পারি। হতে পারে, হ্যাঁ হতে পারে। ওই যে গাছে পানি দিয়েছে, এটা তার দেশপ্রেমের একটা উদাহরণ হতে পারে। আপনার এই কোশ্চেনের নিচে, স্পেশালি 4 নম্বর কোশ্চেনের নিচে আপনার ওয়েবসাইটে আমি সাজেস্ট করব যে একটা অপশন রাখার জন্য, যে আমি একজন অনলুকার হিসাবে ওই প্রার্থীর কি কি অপকর্ম জানি এটা যেন আপলোড করতে পারি। ঠিক আছে, দরকার। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে 1000 বছর ধরে অন্যের আইন দ্বারা শোষিত ও নির্যাতিত না হয়ে স্বাধীনভাবে দেশের জনগণের জন্য সব ধরনের আইন প্রণয়নে কি পদক্ষেপ নেবেন? ওকে, এটা ফিউচারিস্টিক কোশ্চেন, যেখানে ওনার আনসার দ্বারা খুব সহজেই বোঝা যাবে আসলে উনি আইনের ব্যাপারটা কতটুকু বোঝে। কারণ কেউ যদি সাজেশন দিতে যায় তাহলে অ্যাটলিস্ট তার জানা থাকতে হবে যে গ্যাপটা কোথায়। দ্যাটস ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন। 6 নম্বর হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা, জবাবদিহিতা, বাধ্যকর দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা বিধি প্রদান প্রণয়নে আপনার প্রস্তুতি কি? ওকে, সো তার এর মানে হচ্ছে তার আইটি একটা নলেজ বেস থাকতেই হবে, যে জিনিসটা কিভাবে কাজ করে, অ্যাপ বেসড অথবা ইয়েতে। না, এখানে আমরা রেল সিস্টেমটাকে নিয়ে আসছি, এবং এখন ধরেন সারা ওয়ার্ল্ডে গুড গভর্নেন্সের জন্য এই সিস্টেমটা কার্যকরীভাবে ব্যবহার করা হয়। ওকে,
রেল আমদানিরা ব্যবহার করে এটা। না, রেলটা হচ্ছে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং লায়াবিলিটি। ইয়েস। এটা গভর্নমেন্টের, এটা টোটাল ম্যানেজমেন্টের মধ্যে ওরা নিয়ে আসছে। এটা অটো, আমার মনে আছে যে 2010-এ এটা নিউহ্যাম বাড়াতে এক পুলিশ কর্মকর্তা 3বার টেলিফোন রিসিভ করতে ব্যর্থ হলে তার চাকরিটা চলে যায় ইনস্ট্যান্ট। প্রযুক্তির ব্যবহার যখন রেল সিস্টেম চালু হয়, চাকরি চলে যাওয়ার পরে উনি এটা আপিল করেন, আপিলে হেরে যান, হাইকোর্টে যান, হেরে যান, এবং কুইন্স বেঞ্চে গেলে উনি হেরে যান। এবং জাজমেন্টে লেখা ছিল, যেটা আমি বাংলা বলছি, সেটা হচ্ছে চাকরি কোনো মৌলিক অধিকার নয়, এটা শর্ত সাপেক্ষ দায়। আপনি বেতন পাচ্ছেন, তার বিনিময়ে আপনার হ্যাঁ, ফোন ধরার কথা। শর্ত সাপেক্ষ দায়, যেটা তুমি পূরণ করতে ব্যর্থ হয়েছো বলেই তোমার চাকরিটা চলে গেছে। এইটা একটা সঠিক সিদ্ধান্ত কুইন্স বেঞ্চ থেকে গেল। এটা আমরা একটা জানলাম যে এই দায়িত্বশীলতা যদি এইভাবে এনশিওর করা না হতো, অনেকে বলে যে ওখানকার পুলিশ এত ভালো, ভালো বুঝলাম। আমাকে একদিন বলতেছিল যে আরে জানো, গত 30 বছরে না এই লন্ডনে কেউ টিকিট ছাড়া কোনো গাড়িতে উঠে নাই। এটা শুনতে অনেক ভালো লাগতো। পরে গিয়া দেখি উনি টিকিট না দিলে তো দরজাই খুলে না। সিস্টেমটা এরকম না, সিস্টেমে থাকি আমরা। এক্স্যাক্টলি। ও যদি জানে যে আমি এই ফোনটা যদি আমি রিসিভ করতে না পারি, আমি যদি একজন রোগীকে সেবা দিতে না পারি, হ্যাঁ, যেমন একজন পুলিশ আছে এখানে, একটা শিশু বাচ্চা পড়ে আছে, ওকে হাসপাতালে না নিলে ওর কিছু যায় আসে না, ও নিবে না। যদি ও জানে যে ওর সেবাটা আমার দায়িত্ব, না নিয়ে গেলে প্রমাণিত হইলে, সিসি ক্যামেরায় ধরা পড়লে বা আমার চাকরিটা চলে যাবে, ও দৌড়ে করবে। এটা দায়বদ্ধ করা, ওকে রেসপন্সিবল করা। আমাদের দেশের পুলিশটা সেবার মধ্যে নাই, এরা নির্যাতনের মধ্যে আছে। অমকরে ধরে, অমকরে ধরো, অমকরে জেলে নিয়ে যাও, অমকরে বান্ধব হ্যান্ডকাপ করো, মানে পুলিশিং যেটা, এই শব্দের মধ্যেই এরা নাই। এরা আছে জনগণের একটা মুখোমুখি অবস্থা। এটার 5 তারিখে ভয়াবহ ফল দেখলাম আমরা, মুখোমুখি করে দিয়েছে। আর মানে ওই সমস্ত দেশে তো অনেকটা ফেরেস্তার মতো মনে করে তারা, যে আমি কোনো বিপদে পড়লে পুলিশ আমাকে উদ্ধার করবে। আমরা কি সেইভাবে ভাবতে পারি এখনো? না, তাই তো হওয়া উচিত। এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে আমরা যে কোশ্চেনটা আছে 7 নম্বরে, সেটা হচ্ছে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে আইন প্রণেতাদের হস্তক্ষেপ দ্বিচারিতা ও স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে। এই স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে কিভাবে শুধু আইন প্রণয়ন ও সংসদীয় কাজে আপনি ভূমিকা রাখবেন? এটা মানে একটু ট্রিকি কোশ্চেন। মানে দ্বন্দ্ব এড়িয়ে শুধু আইন প্রণয়ন এবং সংসদীয় কাজে ভূমিকা রাখবেন, কি জানেন? প্রচলিত আইনে তাকে অনেকগুলো অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। স্কুল কমিটি, মাঠ কমিটি, ট্রাক কমিটি, বাথরুম কমিটি। আপনি কি মেম্বার অফ দ্য পার্লামেন্টের জব ডেসক্রিপশন কখনো দেখছেন? আমি জেনে শুনেই বলছি, দায়িত্ব আমি কখনো দেখি নাই, আমি দেখে বলছি। বর্তমানে যেগুলো আছে, ওখানকার যত স্কুল কমিটি আছে, তার চেয়ারম্যান হচ্ছে সংসদ সদস্য। আমি জানি না এখন এটা এড়িয়ে কিভাবে এই মুহূর্তে তাকে শুরু করাচ্ছে। আমি কোন সংসদ সদস্য যদি বলতে পারে যে হ্যাঁ, এখন এই কমিটিগুলো রয়েছে, নেক্সট পার্লামেন্টের প্রথমে কাজ হবে যে সংসদ সদস্য শুধুমাত্র আইন প্রণয়ন ছাড়া বাইরে কোনো কাজ করতে পারবে না। ডেফিনেটলি কোনো দায়িত্ব নাই তাদের, একদম জিরো করে দেওয়া। জিরো জিরো জিরো। এখন এর আগ পর্যন্ত নিজেকে সে বাঁচায় রাখবে কেমনে? ব্যাপারটা এটা আমি আসলে এইভাবে জানতে চেয়েছি যে আইন করার পরে হয়তো আপনি ঠিক থাকবেন, কিন্তু এর আগে তো আপনি সবার আগে গিয়ে তো ট্রাক স্ট্যান্ডের আপনি চাঁদার ভাগটা নিবেন। এখন আপনি তো এমপি হয়ে গেলেন, এখান থেকে বাঁচবেন কেমনে? ও দেখি এটা একটা কি অ্যানসার দেয়, কি অ্যানসারটা দেয়। রাইট, চিন্তা করেন। দারুণ। আচ্ছা, 8 নম্বরে আছে বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, স্বচ্ছ ও শক্তিশালী করতে আপনি কি পদক্ষেপ? ভেরি নাইস কোশ্চেন। এটা আসলে এক্সপ্লেইন করার কিছু নাই, তার প্ল্যানিং ক্যাপাসিটিটা বোঝা যায় আর কি এই কোশ্চেনের মাধ্যমে। মেবি হয়তো সবকটা নিয়ে তার কোনো সাজেশন থাকবে না, একটা বলো, দুইটা বলো, একটা দুইটা নিয়ে বলতে পারে যে না, পুলিশটা নিয়ে আমি এটা ভাবতেছি, অথবা নির্বাচন কমিশনটা নিয়ে ভাবছি। দারুণ। 9 নম্বর আছে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে, কল্যাণ রাষ্ট্র মানে ওয়েলফেয়ার স্টেট বিনির্মাণে স্বেচ্ছাসেবা নীতি প্রণয়নের মাধ্যমে
জনগণকে সম্পৃক্ত করার কি পরিকল্পনা আপনার আছে? ইন্টারেস্টিং, মানে ভলান্টারি একটা পলিসি ফ্রেমিং ফর এটার ব্যাপারে ওয়েলফেয়ার আমার স্টেট। একটু হালকা স্টাডি আছে, এবং এই স্টাডি থেকে আমার ভিতরে একটা বিশ্বাস, ওকে, ভলান্টারিং পলিসি ক্যান চেঞ্জ দ্য কান্ট্রি। আপনি তো লন্ডনে অনেকবার গিয়েছেন, থেমস নদী দেখেছেন। আপনি কি জানেন এটা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তৈরি করা? তাই? মানে একটা চ্যানেল সি আছে, ওইটা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তৈরি করা। নো, আপনি অক্সফোর্ড গিয়েছেন, বিশাল লেক করা হয়েছে পাহাড় কেটে। আমি এত বড় বড় কাজের কথা বলতে পারি যেটা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। তাতে আমাদের দেশে কোটি কোটি মানুষ। এখন দেখেন, ইংল্যান্ডে একজন মিনিমাম 2 বছর যদি কোনো ভলান্টারি জব না করে, কাজ না করে, উনি কোনো জায়গায় চাকরি পাবেন না। তাই? এটা পলিসি, এই যে তাদের পার্ট অফ পলিসি। হুম, ওই যে স্টপ লেখা একজন লর্ড উনি করছেন, এটা তো ভলান্টারি করছেন। ওই কাজটা ওনার হয়ে গেল। এটা দিয়ে- এখন ওনাকে 1 লক্ষ টাকা বেতন দিয়ে ওই কাজ করা যায়, আবার এমনিও করা যায়। আমার 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে, এই হাতটা আমি গোটায়ও রাখতে পারি, কাজও করতে পারি। আর আমি যদি আমি যে আমার বাচ্চার জন্য হাহাকার করি, বাচ্চা সেবা, শুশ্রূষা, ভালো থাকা, সবকিছু নিয়ে আমরা হাহাকার করি না? আমি যে ওর একটু খাওয়ানোর জন্য, ওর একটু আদর করার জন্য, কিভাবে ভালো থাকবে চেষ্টা করি না? এবং এই কোনোটা কাজের বিনিময়ে আমি কোনো টাকা নেই। আমি রাষ্ট্রটাকে যদি এইভাবেই ভালোবাসি, আমরা তো রাষ্ট্রের জন্য যদি আমরা এই ভলান্টারি এটা তো আমরা 5 তারিখে 6 তারিখে আমরা দেখেছি স্টুডেন্টরা যেভাবে পুরো রাষ্ট্রটা সামলিয়েছে, তখন তো ভলান্টারিলি করেছে, ওদের থেকে পয়সা দেয় নাই। দরকার আমাদের পলিসি, দরকার এমন পলিসি যে ভলান্টারিং কাজটা এমন একটা হাইডে, এমন একটা সম্মানের জায়গায় রাখা, যাতে প্রত্যেকে উদ্বুদ্ধ হয় এই কাজটা যেন করেই, এবং যারা করবে না তারা জীবনে কোনোদিন ভালো পজিশন পাবে না। ভেরি নাইস। আমরা লাস্ট প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং একই সাথে আমাদের এমপি পজিশন তো অবশ্যই না, ডেফিনেটলি এটা আমি পরে বলি। মোস্ট ইম্পর্টেন্ট পজিশন ইন এ কান্ট্রি। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন যেটা আছে, ভূমি বিন্যাস ও ব্যবহার নীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি, স্থানীয় সরকার নীতি, নিরাপদ খাদ্য নীতি, জনবান্ধব বিচারিক নীতি, খনিজ নীতি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতি, গবেষণা ও উন্নয়ন নীতি ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে কি পদক্ষেপ গ্রহণ করবেন? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। মানে এই যে পলিসি ফর্মুলেশন, এইটাতে ওনার যে স্টেকটা আছে, এই স্টেকটা আসলে সে বোঝে কিনা, তাই তো? দারুণ, এক্সেলেন্ট। আমার মনে হয় রবীন ভাই, আজকে আমরা আপনার মাধ্যমে এই যে 10 কোশ্চেন্সের যে একটা সেট পেলাম, এবং ইট ক্যান বি ইমপ্রুভড, আরও হয়তো ইমপ্রুভ করা যাবে, বাট দেয়ার শুড বি এ পয়েন্ট ওয়ার উই স্টার্ট। শুরুটা হওয়া দরকার। আমাদের সংবিধানে নাকি একজন সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতাও নাকি সেট করা নাই, মিনিমাম কত হতে হবে। 8 পাস একটা ছেলে কি আইন প্রণয়ন বুঝবে? আদৌ বোঝার কথা। তো আমরা আসলে গণতন্ত্র পেয়েছি, কিন্তু গণতন্ত্রের পুরো সুফলটা হারভেস্ট করার জন্য যে প্যারামিটারগুলো সেট করা দরকার ছিল, এটা হয়তো পাইনি। কারণ মেবি শিক্ষাগত যোগ্যতার কারণে ব্রিটেনের এমপির মিনিমাম এডুকেশন লেভেল দেওয়ার দরকার নাই, কারণ তারা জাতিটাই শিক্ষিত। কিন্তু আমাদের দেশে যেখানে অশিক্ষিত মানুষও সংসদে চলে যায় সিস্টেমটাকে বাইপাস করে, সেখানে আসলে আপনার কি মনে হয় যে শিক্ষাগত যোগ্যতার একটা থ্রেশহোল্ড সেট করা দরকার? না না, না, আমার শিক্ষার সংজ্ঞাটা আমার কাছে একদম কমপ্লিটলি ডিফারেন্ট। অক্ষর জ্ঞান আর শিক্ষিত, এটার মধ্যে আমার কাছে পরিষ্কার একটা পার্থক্য আছে। আমাদের মহানবী নিজেও অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন না, কিন্তু শিক্ষিত ছিলেন, এবং সর্বকালের সেরা শিক্ষিতদের মধ্যে একজন। সুতরাং শিক্ষিত, জ্ঞানী, আমাদের লালনও তো কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেননি, কিন্তু উনি শিক্ষিত ছিলেন। শিক্ষিতটা আমি প্রত্যাশা করি, কিন্তু অক্ষর জ্ঞান নিয়ে যারা ধরেন বিশেষ মাহমুদ আছেন, ওনারা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তো এই বিশেষ মাহমুদ আমরা চাই না।
বাট অ্যাটলিস্ট আইন প্রণয়নের আগে আইন অথবা সংবিধানটা পাঠ করার মতো তো, অনুধাবন করার মতো তো মিনিমাম যোগ্যতা লাগে। এই যোগ্যতাটা কিন্তু আপনার বড় বড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে হবে না। না, এমপি পজিশনটা এটা একটা সুপারম্যান পজিশন। এটা সুপারম্যান পজিশন। এটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে আপনি ওই জায়গায় কাউকে নিতে পারবেন না। আমি বলছি এটা তারা দেবদূতের মতো। তাদের দেখেন, তারা লাখো মানুষের প্রতিনিধিত্ব করে। লাখো মানুষের মধ্য থেকে এমন একজন আলোকিত ব্যক্তিত্ব আপনার দরকার, যিনি স্কুলে গিয়েছেন কি জান নাই সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু সব জানেন, বুঝেন, উপলব্ধি করেন এবং পরিবর্তনের ক্ষমতা রাখেন। এক্সিলেন্ট। তাহলে আমার মনে হয় রবীন ভাই, আজকে আমরা অনুষ্ঠান শেষ করার আগে রবীন ভাইয়ের কাছে একটা কনক্লুডিং রিমার্ক শুনি, 30 সেকেন্ড। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি জনগণকে মিনিমাম এডুকেট করা যায়, যথার্থ প্রার্থী বাছাইয়ে এই 10টি প্রশ্ন যদি তারা নিজেরা পড়েন এবং প্রার্থীদেরকে করেন এবং উত্তর পেলেও অথবা না পেলেও তাদেরকে যথার্থ মূল্যায়ন করেন, এই 12 তারিখেই আমরা কাঙ্ক্ষিত এমপিদের পাবো। কাঙ্ক্ষিত এমপি পেলে আমি কাঙ্ক্ষিত রাষ্ট্রও পাবো। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, Q10 বা সেই 10টি প্রশ্ন দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ আইন প্রণেতা যারা আছে তাদের ভেতরে সেরাদেরকে খুঁজে বের করার একটা সুযোগ পাচ্ছি। আশা করি আমরা সবাই সচেতন হব, 10টি প্রশ্ন নিয়ে নিজেরা ভাবব, আমরা যাকে ভোট দিতে চাই তাকে এই 10টা প্রশ্ন নিজেরাও করব। আমরা এই প্রশ্নের জবাবগুলো খুঁজে বের করার চেষ্টা করব। শুরু হোক না একটা চর্চা, একেবারেই জবাবদিহিবিহীন একটা ব্যবস্থা থেকে আসুন আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদেরকেও একটা অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার ফ্রেমওয়ার্কে নিয়ে আসার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রবিন ভাইকে, কারণ এই অসাধারণ উদ্যোগের মাধ্যমে তিনি সেই প্যান্ডোরা বক্সের মুখটি খুলে দিলেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচন আমাদের জন্য সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসবে। সবাই আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন। পরবর্তী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সাথে একত্রিত হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।